সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আপনারা জানেন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা জনস্বাস্থ্য, স্বাস্থ্য ব্যবস্থার নানা বিষয় নিয়ে, নানা আঙ্গিক নিয়ে শুধু বাংলাদেশ নয়, বিশ্বের যে আলোচ্য বিষয়গুলো আছে সেগুলো আমরা আমাদের অনুষ্ঠানে তুলে ধরার চেষ্টা করি। এখন সারা বিশ্ব কোভিড-19 অতিমারির করাল গ্রাসে আক্রান্ত। যখনই কোনো একটি সমস্যা দেখা দেয় তখনই আমরা এই বিষয়টি নিয়ে কথা বলি যে কিভাবে এর থেকে উত্তরণ সম্ভব। কিন্তু এই রোগটির বিস্তার কিভাবে রোধ করা যেত, কোন কোন জায়গায় আমরা নিজেদেরকে আরেকটু শুধরে নিতে পারতাম, যার মাধ্যমে আমরা আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারতাম, যেখান থেকে আমরা শিখতে পারতাম, আমাদের কাছ থেকে অন্যরা শিখতে পারত, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের আজকের আলোচ্য বিষয় ব্যাধির বিশ্বায়নে জনস্বাস্থ্য ও স্বাস্থ্য ব্যবস্থা কোন পথে। আমি আছি ডক্টর তৌফিক জোয়ারদার আপনাদের সাথে, আর আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর মুজাহিরুল হক। তিনি প্রতিষ্ঠাতা সভাপতি পাবলিক হেলথ ফাউন্ডেশন বাংলাদেশ এবং সাবেক উপদেষ্টা বিশ্ব স্বাস্থ্য সংস্থা দক্ষিণ পূর্ব এশিয়া। আমরা স্যারের সাথে আজকে এই বিষয়গুলো নিয়ে, যেগুলোর কথা আমরা বললাম, সেটা নিয়ে কথা বলবো। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য। ধন্যবাদ আপনাকেও। স্যার, আপনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের জনস্বাস্থ্য খাতে অনবদ্য অবদান রেখে যাচ্ছেন, কাজ করছেন। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের পক্ষ থেকেও আপনি অবদান রেখেছেন নানা পর্যায়ে, নানা ক্যাপাসিটিতে। এবং একটা পর্যায়ে গিয়ে আমরা জানি যে আপনি পাবলিক হেলথ ফাউন্ডেশন বাংলাদেশ, যেটা আমাদের এই অতিমারির প্রথম থেকে শুরু থেকেই জনসচেতনতা সৃষ্টি করার জন্য আমাদের যারা পলিসি মেকারদের সাথে অ্যাডভোকেসির জন্য কাজ করে যাচ্ছে, তো এরকম একটি সংগঠন তৈরি করার চিন্তা আপনার মাথায় কিভাবে আসলো, কেন আসলো, কিভাবে বা প্রতিষ্ঠা করলেন? ধন্যবাদ আপনাকে। আসলে এটা একটা, আমি বলবো, একটা চ্যালেঞ্জের মতো ছিল আমার কাছে। প্রথম আমি যখন বিশ্ব স্বাস্থ্য সংস্থায় কাজ করি, সেখানে একটা জিনিস আমি লক্ষ্য করেছিলাম। আমার পোস্টিং ছিল বিভিন্ন দেশে, এবং তার মধ্যে শেষে আমি যে রিজিওনাল অ্যাডভাইজার হিসাবে যখন দিল্লিতে যাই, তখন এই পাবলিক হেলথ বিষয়টা আমার সেই ডোমেইনের মধ্যে পড়তো কাজের। সেখানে কাজ করতে গিয়ে আমি একটা জিনিস লক্ষ্য করেছিলাম যে ভারতে কিন্তু এই আমাদের যেরকম পাবলিক হেলথ ফাউন্ডেশনটা করেছি আমরা, তেমন একটি প্রতিষ্ঠান ছিল। সেটাতে ভারত সরকার 50 কোটি টাকা দিত, এবং বিল এন্ড মেলিন্ডা গেটস আরো 50 কোটি টাকার ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট দিয়ে ওই প্রতিষ্ঠানটা চলত। আপনি দেখে থাকবেন নিশ্চয়ই এর মধ্যে। তারা কিন্তু বেশ কিছু প্রতিষ্ঠান গড়ে তুলেছে সারা দেশব্যাপী, এবং তারা এই জনস্বাস্থ্য নিয়ে যথেষ্ট কাজ করছে, এবং অনেক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ তৈরিও করছে বিভিন্ন স্পেশালাইজড এরিয়াতে জনস্বাস্থ্য। আরেকটা জিনিস লক্ষণীয়, আপনারা হয়তো জানেন যে থাইল্যান্ড, যেই দেশটি আসলে পাবলিক হেলথই বলেন আর স্বাস্থ্য সেবার অন্যান্য দিকগুলিতে বলেন, চিকিৎসার দিকও বলেন, রিহ্যাবিলিটেশনের দিক বলেন, প্রতিটি দিকেই সবচেয়ে উন্নত আমার দক্ষিণ পূর্ব এশিয়ায় কাজ করতে গিয়ে যে অভিজ্ঞতা, সেই জায়গায় তাদের যে মন্ত্রণালয়, সেইটার নাম কিন্তু মিনিস্ট্রি অফ পাবলিক হেলথ। তার মানে আপনি তাদের অ্যাপ্রোচটাই, মিনিস্ট্রি অ্যাপ্রোচটাই কিন্তু একটা পাবলিক হেলথ অ্যাপ্রোচ। এবং সেইখানে তারা যে আজকের এই সফলতাটা অর্জন করেছে, সেটা মাত্র তাদের পাবলিক হেলথ অ্যাপ্রোচের জন্য। এটাই আমাকে কিন্তু উৎসাহিত করেছে যে বাংলাদেশে এমন একটি প্রতিষ্ঠান গড়ে তোলা যায় কিনা, যাদের মাধ্যমে বাংলাদেশেও একটা পাবলিক হেলথ অ্যাপ্রোচ দেয়া যায় আমাদের এই স্বাস্থ্য সমস্যার সমাধান। জি, ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ স্যার। আমরা আসলে কোভিড-19 যে অতিমারি, সেটি তো একটি জনস্বাস্থ্য বা পাবলিক হেলথ সমস্যা। এখন এই সমস্যা শুরু হয়েছে গত বছরের শুরুর দিকে, এবং বাংলাদেশে প্রথম আমরা রোগী শনাক্ত করেছি মার্চ মাসের 8 তারিখে, 2020 সালের মার্চ মাসের 8 তারিখে। এই যে সময়টিতে, এই যে প্রস্তুতির একটা সময় ছিল, এই সময় আমি একদম কালানুক্রমিকভাবে আপনার সাথে আজকে আলোচনা করার চেষ্টা করব, যেহেতু আপনি একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং অতিমারি কিন্তু জনস্বাস্থ্যেরই আলোচ্য বিষয়। তো সেই জন্য আমি একদম শুরুর থেকেই একটা বিশ্লেষণী আলোচনা আপনার কাছ থেকে শুনতে চাই। প্রথমেই শুরু করতে চাই সেই শুরুর দিনগুলোতে, যখনও বাংলাদেশে কোভিড-19 অতিমারি এসে পৌঁছেনি, সেই সময়টিতে আমাদের প্রস্তুতি কেমন হওয়া উচিত ছিল,
আর বাস্তবে কেমন ছিল এবং আপনার মূল্যায়নটি কি? ধন্যবাদ আপনাকে। ইফ আই রিমেম্বার কারেক্টলি, সেটা হলো আপনার 2020-এ ডিসেম্বরের দিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যে এটাকে আমি নির্দেশনা বলবো না, পরামর্শগুলি বিশ্বের দেশগুলিকে দেয়া হয়েছে, এবং সেইখানে পরামর্শ দিতে গিয়ে এটার যে ভয়াবহতা সেটার একটা চিত্র ছিল সেখানে, এবং সেই জায়গায় এটা কিভাবে ছড়াতে পারে এবং কিভাবে এটা প্রতিরোধ করা উচিত, কেন প্রতিরোধ করা উচিত, এই বিষয়গুলি ছিল। এবং সেখানে একটা সুন্দর একটা লাইন ছিল, যেই লাইনটাতে বলা হতো যে রিস্ক কমিউনিকেশন এবং কমিউনিটি এনগেজমেন্ট। তো আমরা প্রথম দিকে যখন আক্রান্ত হলাম, আমাদের দেশে প্রথম যখন আসলো এটা, আমাদের একটা প্রস্তুতিই ছিল না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে প্রস্তুতির কথা বলেছে সেই প্রস্তুতিগুলি আমাদের ছিল না, তার মধ্যে এটা একটা ছিল। তো সেই প্রস্তুতিতে আমরা যখন পাশের দেশগুলির দিকে লক্ষ্য করি, এই দক্ষিণ পূর্ব এশিয়ার মালদ্বীপের মতো একটি দেশ কিন্তু তখন আরটিপিসিআর এবং অন্যান্য টেস্ট কিটগুলি তারা কিন্তু কিনে রেখেছে, এবং আশ্চর্যজনকভাবে এটা চায়না থেকে কিনেছে। তার মানে তারা আগে থেকেই প্রস্তুত ছিল। প্রথম কাজটি কি করতে হবে? প্রথম কাজটি হলো টেস্ট করা, ডায়াগনোসিসে যাওয়া, যাতে পরবর্তী পদক্ষেপগুলি নেওয়া যায়। আমি এই একটা এক্সাম্পল দিলাম, আমি আরো এক্সাম্পল দিতে পারি যারা আগে থেকে প্রস্তুত হয়েছিল যে এটা আসলে আমরা কিভাবে মোকাবেলা করব। সেই জায়গায় আমাদের একেবারেই প্রস্তুতি ছিল না। যেই প্রস্তুতি না থাকার কারণে আমাদের যেটা সমস্যা হয়েছে যে আমরা প্রথম দিকে মোকাবেলা করতে গিয়ে যথেষ্ট হিমশিম খেয়েছি, এবং পরবর্তীতে এটা একটা বিপজ্জনক পর্যায়েও গিয়েছে, এবং আমাদের পরবর্তীতে নানাবিধ ব্যবস্থা নিতে হয়েছে, যেগুলি আমরা যদি আগে প্রাথমিক অবস্থায় যে ব্যবস্থা নেওয়া দরকার সেই জন্য প্রস্তুত থাকতাম, সেটা হতো না, এবং আমাদের অনেক মৃত্যু এড়ানো যেত। আচ্ছা, মৃত্যুর কথাই যখন বললেন, আমাদের প্রথম মৃত্যু কিন্তু হয়েছিল সেই মার্চ মাসের 18 তারিখে, অর্থাৎ প্রথম মৃত্যুর কিছুদিন পরেই আমাদের প্রথম শনাক্ত হওয়ার কিছুদিন পরেই প্রথম মৃত্যু হয়েছিল, এবং পরবর্তীকালে সেই মৃত্যুর হাত ধরে যেন আমাদের কমিউনিটি ট্রান্সমিশনটা খুব অল্প সময়ের মধ্যে আমরা দেখতে পেয়েছি। তো এই কমিউনিটি ট্রান্সমিশন, অর্থাৎ সমাজের সর্বস্তরে এই রোগের বিস্তার যে ঘটে গেল, সেটাকে প্রতিরোধ করার কোনো উপায় ছিল কিনা, এবং অন্য কোনো দেশ এই ক্ষেত্রে সফল হয়েছিল কিনা? ধন্যবাদ আপনাকে। আমি 3টি দেশের একটু উদাহরণ দেব, তবে আমি অবশ্যই বলবো যে এটাকে কন্টেইন করা সম্ভব ছিল, এবং সেটার জন্য আমাদের প্রস্তুতি নেওয়ারও দরকার ছিল। তো সেই জায়গায় আমরা প্রস্তুতি নেইনি। তার একটা উদাহরণ দেই। আমরা যখন আমাদের দেশে এটার পরীক্ষা শুরু করি, তখন একটি জায়গায় শুধু আরটিপিসিআর এর সুযোগ ছিল, যেটা দিয়ে এই রোগটাকে শনাক্ত করা যায়, কনফার্ম করা যায়। অথচ আমি একটু আগেই বললাম যে মালদ্বীপের মতো দেশ আগে থেকেই প্রস্তুত ছিল, এবং তারা সেটা করতে পেরেছে। এখন আমাদের দেশে যখন প্রথম আসলো, তখন আমাদের কি করা উচিত ছিল? দেখুন, আমরা যদি একটু স্টেপ বাই স্টেপ বলি, প্রথম কাজটা কি? আমরা যখন একজন রোগীকে শনাক্ত করেছি, পাশাপাশি কিন্তু আমরা উদ্যোগ নিয়েছিলাম প্রথম দিকে যে তার কন্ট্যাক্টে যারা এসেছে তাদের কন্ট্যাক্ট ট্রেসিং করে, তাদেরকে আইসোলেট করে কোয়ারেন্টাইনে নেওয়া, এবং তাদের আবার পরীক্ষা করে আমরা কিন্তু চিকিৎসার জন্য নেওয়া। এই জায়গাটায় আমরা কিন্তু তখন গুরুত্ব দেইনি। যদি তখন গুরুত্ব দিতাম প্রথম দিকে, তাহলে আমরা আমাদের জন্য এটা মোকাবেলা করা সহজ হতো, কারণ আমাদের তেমন প্রস্তুতিও ছিল। কোয়ারেন্টাইন তো মনে হয় হয়েছিল স্যার, হোম কোয়ারেন্টাইন হয়েছিল। হ্যাঁ, কোয়ারেন্টাইন করেছিল, কিন্তু হোম কোয়ারেন্টাইন যেভাবে হ্যাঁ কন্ট্যাক্ট ট্রেসিংটা এবং কোয়ারেন্টাইনটা আর ওই করে টেস্ট করে আইসোলেট করা, এই 3টা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কাজগুলি করতে গিয়ে আমরা কি লক্ষ্য করেছি? ভিয়েতনামের মতো দেশ, তারা কিন্তু এটাকে সেইভাবে, আমি যেটা বললাম, সেই প্রিন্সিপাল অ্যাপ্লাই করে তারা কিন্তু কন্টেইন করেছে। পাশাপাশি আপনি দেখেন, লকডাউনের বিষয়টা নিয়ে আমরা সবসময় আলাপ করি। এই যে মানুষকে স্থিতাবস্থায় রাখা, এইটা করতে গিয়ে আমাদের পাশেরই দুটো দেশ, এই দক্ষিণ পূর্ব এশিয়ার শ্রীলঙ্কা এবং নেপাল, তারা কিন্তু কারফিউ দিয়ে পুলিশ এবং আর্মি তারা বলেছে আপনারা ঘরে থাকুন, আমরা বাইরে আছি। এই যে প্রিন্সিপালটা তারা নিয়েছিল, সেটার কারণে প্রথম দিকে দেখেন এই দুটো রাষ্ট্র কিন্তু খুবই ভালো করেছে। আর আরেকটি আমি ভিয়েতনামের উদাহরণ দিই, যাদের সাথে আমাদের অনেক মিল আছে,
বিশেষ করে ব্যবসার যে আমাদের যে গার্মেন্টস ইন্ডাস্ট্রির বিষয়টা তাদেরও একটা বিষয়। সুতরাং সেইখানেও তারা কিন্তু কন্টেইন করতে পেরেছে। জি, ধন্যবাদ। আর আপনি লকডাউনের কথা যখন বললেন, সেটা থেকেও আবার মনে পড়ছে যে লকডাউনের কিন্তু ম্যানেজমেন্টও একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে আপনি শুধু লকডাউন দিয়ে দিলেই হবে না, সেটা যেন মানুষ পালন করতে পারে, তার ব্যবস্থা এবং ব্যবস্থাপনা একটা বিষয় জড়িত আছে। তো এই বিষয়টিকেই বা আপনি কিভাবে মূল্যায়ন করবেন? সেই সাথে একটা সম্পূরক প্রশ্নও করতে চাই যে আমাদের মনে আছে গত বছর ঠিক ঈদের পরপর যখন আমাদের কোভিড-19 গ্রাফটি ঊর্ধ্বমুখী ছিল, এপিডেমিওলজিক্যাল কার্ভটি, সেই সময় কিন্তু লকডাউন হঠাৎ করে তুলে নেওয়া হয়েছিল। এই সিদ্ধান্তগুলোকে আপনি কিভাবে দেখবেন এবং এই জাতীয় সিদ্ধান্ত মানে কেন আমরা হঠাৎ করে এই জাতীয় সিদ্ধান্ত নিলাম? দেখুন, বিষয়টাকে একটু সামগ্রিকভাবে চিন্তা করতে হবে। যে কোনো সমস্যার মোকাবেলা করতে হলে তার একটা কৌশল সরকারকে ঠিক করতে হয়, যেটাকে আমরা স্ট্র্যাটেজিক প্ল্যানিং বলি বা কৌশলগত পরিকল্পনা। আমি লকডাউনটা কখন দেব, কোথায় দেব? বাংলাদেশে লকডাউনের আপনি যদি একটু দেখেন বিশ্লেষণ করে, তাহলে দেখবেন যে দেশব্যাপী লকডাউনের একটা বিষয়। আমরা কিন্তু প্রথম থেকে বলে এসেছিলাম যেখানে সংক্রমণের হার বেশি থাকবে সেই জায়গায় কিন্তু লকডাউন দিতে, বাকি দেশকে অচল করে দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু আমরা যেটা লক্ষ্য করেছি, যখনই লকডাউনের কথা এসছে তখন লকডাউন, প্রথম দিকে তো লকডাউন কথাটা উচ্চারণই করা হয়নি। পরবর্তীতে যখন লকডাউন বলছি আমরা, তখন তার আগে বিশেষণ লাগিয়ে লকডাউন করছি। কঠোর লকডাউন, শিথিল লকডাউন, এই ধরনের সামগ্রিক লকডাউন, এই ধরনের নানা বিশেষণের। লকডাউনের কিন্তু আগে বিশেষণের কোনো প্রয়োজন নেই। লকডাউন মানেই লকডাউন, তার মানে আমাকে ঘরে থাকতে হবে। এবং আমি একটা এক্সাম্পল দিয়েছি কারা বাইরে থাকবেন আর কিভাবে মানুষজন তার নিত্য প্রয়োজনীয় সামগ্রী সমূহ পাবে, এই বিষয়গুলি আছে। এখন কথা হচ্ছে সেটার জন্য একটা কৌশল দরকার। যেমন আপনি যদি সামগ্রিক লকডাউন, আমি বিশেষণটা ইচ্ছে করে অ্যাড করলাম কারণ সরকার এটা ব্যবহার করেছে, আমি বলবো যে লকডাউনের সময় আপনাকে চিন্তা করতে হবে দেশের দরিদ্র এবং হতদরিদ্র মানুষগুলো, তারা তাদের খাদ্যের যোগানটা কোত্থেকে আসবে, তাদের পরিবারের খাদ্যের যোগানটা, এইটার ব্যাপারে আপনি লক্ষ্য করে দেখবেন। যে আমি নেপালের একটা এক্সাম্পল দিলাম যে তারা অল্প সময়ের জন্য দোকানপাট খোলা রেখেছে, ব্যবসা খোলা রেখেছে, এটা ছোট ক্ষুদ্র ব্যবসায়ীদের সহায়তা করেছে। আপনি যদি ইন্দোনেশিয়ার কথা ধরেন, তারা মাঠে খাবার রেখে দিয়েছে, এলাকায় এলাকায়, যার খাদ্যের প্রয়োজন হবে সে মাঠ থেকে এসে খাবারটা নিয়ে যেতে পারে। এই যে বিষয়টা, এইগুলো কিন্তু কৌশল, কিভাবে আপনি মানুষকে ঘরে রাখতে পারেন। খালি ভয় দেখিয়ে পারবেন না, আপনাকে যে কাজটা করতে হবে, আপনি কমিউনিটি এনগেজমেন্টের কথা বলেছেন, এই কমিউনিটি এনগেজমেন্ট মানে জনগণের সম্পৃক্ততা ছাড়া কোনোদিন লকডাউন সফল হবে না, হয়নি এবং সামনেও হবে না। সুতরাং এই কমিউনিটি এনগেজমেন্টটা আমাদের সবসময় মনে রাখতে হবে। অনেক ধন্যবাদ স্যার। আমরা একটা বিরতি নিব, বিরতির পরে আবার ফিরে আসব। দর্শক, আমরা একটা বিরতির সময় আমাদের হয়ে গিয়েছে, বিরতির পরে আমরা আবারও ফিরে আসব, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, আমরা আমাদের বিরতির পরে আবারও ফিরে আসছি স্টুডিওতে। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। ফিরে যাচ্ছি আলাপচারিতায়। প্রফেসর মুজাহিরুল হক, আপনার সাথে আমরা কথা বলছিলাম বিরতির আগে। আমাদের যেই কোভিড-19 অতিমারিটি চলছে তার একটা ধারাবাহিক আলোচনা এবং বিশ্লেষণ আমরা শুনছিলাম। সেই ধারাবাহিকতায় আপনার কাছে আমাদের যে স্কুল কলেজ একদম শুরু থেকে বন্ধ, গত বছরের একদম শুরুর দিকে অর্থাৎ মার্চ মাস থেকেই বন্ধ, তো এটাকে আপনি কিভাবে দেখেন? শিক্ষা প্রতিষ্ঠান কি মাঝখানে খুলে দেওয়ার কোনো সুযোগ ছিল কিনা, বা অন্যান্য দেশে কি হচ্ছে? যেহেতু আপনি আন্তর্জাতিকভাবে কাজ করে এসেছেন, বিশ্বের বিভিন্ন দেশ সম্পর্কে আপনার ধারণা আছে তারা কিভাবে কোভিড-19কে মোকাবেলা করছে, সেই প্রেক্ষাপটে আপনার কাছে শুনতে চাই যে এটাকে আসলে আপনি কিভাবে দেখেন, এই দীর্ঘদিন স্কুল কলেজের বন্ধ থাকাটা, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকাটা? ধন্যবাদ আপনাকে। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা মানে হলো শিক্ষাটাকে পিছিয়ে নিয়ে। তো এই জায়গায় পৃথিবীর অন্যান্য দেশ কি করেছে আপনি লক্ষ্য করবেন, ভারতেও কিন্তু স্কুল কলেজ এভাবে আমাদের মতো পুরো সময়টা বন্ধ করে দেখেনি সব জায়গায়। এখানে আমাদের একটা পরামর্শ ছিল যারা জনস্বাস্থ্যবিদ, সেখানে হলো একটা পার্সেন্টেজ অফ যদি সংক্রমণ থাকে তাহলে তার উপরে গেলে আমরা কি করছি,
আমরা তার উপরে গেলেই তো লকডাউন বা এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছি, যখন বিয়ন্ড অন্যভাবে কন্ট্রোলটা করতে পারছি। সুতরাং স্কুল কলেজের ব্যাপারে আমাদের একটা পরামর্শ ছিল যে 5%-এর নিচে যদি সংক্রমণ থাকে তাহলে সেই সমস্ত জায়গায় স্বাস্থ্যবিধি মেনে স্কুল কলেজ খোলা রাখা যেতে পারে, এবং সেটা উচিত ছিল বাংলাদেশ সরকারের। বাংলাদেশের স্কুল কলেজগুলি সব কোনো সময়ই এই যে সারা দেশব্যাপী 5%-এর উপরে ছিল না, এবং আপনি লক্ষ্য করবেন যে এখনো অনেক জায়গা আছে যেখানে কিন্তু এই অতিমারি বা মহামারী যেভাবেই বলি, কোভিড কিন্তু এই 5%-এর নিচে আছে এমন এমন এলাকাও আছে, এবং আপনি সেটাকে একটা উপজেলাও ধরতে পারেন, একটা দ্বীপ ধরতে পারেন আমাদের। সুতরাং সেই জায়গার স্কুল কলেজগুলি তো বন্ধ করার কোনো প্রয়োজনীয়তা নাই, সেইখানে বরঞ্চ স্ট্রিক্টলি স্বাস্থ্যবিধি মেনে স্কুলগুলি চলতে পারে, এবং বিশ্বের অন্যান্য দেশ তাই করেছে। আপনি বাংলাদেশ ছাড়া অন্য আরেকটা দ্বিতীয় দেশ পাবেন না যেখানে এত দীর্ঘ সময় ধরে স্কুল কলেজ বন্ধ রয়েছে। এটা যে কত ক্ষতিকারক হয়েছে আমাদের জন্য, যে সেটা আমরা কিন্তু কল্পনায় আনতে পারছি না আজকে। সুতরাং আমি এখনো পরামর্শ রাখবো যে আমাদের অবস্থার অবশ্যই উন্নতি হবে আমরা যদি সঠিকভাবে আমাদের উদ্যোগগুলি নেই, আর তাহলে আমাদের স্কুল কলেজ খুলে দিতে হবে, এবং সেখানে আমার পরামর্শ এখনো 5%-এর নিচে যেই অঞ্চলগুলি থাকবে সেখানকার স্কুল কলেজগুলি স্বাস্থ্যবিধি মেনে সেখানে চালু করে দিতে হবে, এবং ওই স্কুলের দায়িত্বে যিনি থাকবেন তার দায়িত্ব হবে স্বাস্থ্যবিধি মানাটাকে মনিটর করা, সুপারভাইজ করা এবং ইমপ্লিমেন্ট করা, এবং এইটা অত্যন্ত জরুরি। ধন্যবাদ স্যার। আমাদের 2000 অর্থাৎ এই বছর 2021 সালের মার্চ মাসে আমরা হঠাৎ করে সেকেন্ড ওয়েভের মতো একটা দেখেছি, এবং জুন মাসে আমরা আরেকটা ওয়েভ, যেটাকে আমরা হয়তো সেকেন্ড ওয়েভের কন্টিনিউশনও বলতে পারি বা থার্ড ওয়েভও বলতে পারি। কিন্তু এভাবে হঠাৎ করে নতুন করে যে আরেকটা ওয়েভ আমাদের দেশে আসলো, এটা কি অনিবার্য ছিল নাকি এটাকে কোনোভাবে মোকাবেলা করা এড়ানো সম্ভব ছিল? আমি বলবো যে অনিবার্য ছিল, কারণ আমাকে দেখতে হবে আমার পৌরাস বর্ডার আমার পার্শ্ববর্তী ভারতের সাথে, এবং এই পৌরাস বর্ডারটা আমাদের সিল করা উচিত ছিল, এবং আমরা প্রথম থেকে বলে এসেছি যে বর্ডারটাকে কমপ্লিটলি সিল করে দিতে হবে। এবং যেহেতু এটা আমরা জানি যে এটা একটা পোরাস বর্ডার, ওয়ান অফ দ্য মোস্ট পোরাস বর্ডার ইন দ্য ওয়ার্ল্ড, বাংলাদেশের এই ভারত আর বা বাংলাদেশের বর্ডার। সুতরাং আমরা যদি এটা এড়ানো যেত, আমি ওইভাবে বলবো না, আমি বলবো এইটাকে সীমিত করা যেত এবং যথেষ্ট সীমিত করা যেত, এবং যত তাড়াতাড়ি এটা ঘটেছে সেইটাকেও আমরা কিন্তু ডিলেট করতে পারতাম। তো এই জায়গায় কিন্তু কিছু প্রস্তুতির বিষয় ছিল, সেটা হলো বর্ডার সিল করাটাই একমাত্র লক্ষ্য না। এই বর্ডার এলাকার জনগণকে আমাদের যেটা করা উচিত ছিল, যে কথাটা আপনি প্রায় বলেন, কমিউনিটি এনগেজমেন্টের কথা এবং এই যে রিস্ক কমিউনিকেশনের কথা আমরা বলি, এই দুটো জিনিস কখন কোথায় কিভাবে করতে হবে এই পরিকল্পনাটা সরকারের ছিল না, এবং আমি মনে করি এখনো নাই। কারণ এই তিনটা জিনিস কিন্তু পরিকল্পনার বেসিক জিনিস। আমি কখন করব, কোথায় করব, কিভাবে করব। তাহলে আমি বর্ডার যদি সিল করি, পরবর্তী করণীয় কি? আমার যেটা উচিত ছিল সেটা হলো উপজেলা হেলথ কমপ্লেক্সগুলির সক্ষমতা বাড়ানো, ফার্দার স্ট্রেংথেনিং করা, কারণ রোগী প্রথমে তো উপজেলায় আসবে, এবং সেখান থেকে যারা আমরা সবাই জানি যে 90% থেকে 95% রোগী কিন্তু এমনিতেই সাধারণ চিকিৎসায় ভালো হয়ে যায়। তাহলে থাকে কত অংশ? এই ছোট্ট অংশটাকে আমাদেরকে চিকিৎসা দিতে হবে, সেটা উপজেলা থেকে শুরু করে জেলায় দেওয়া সম্ভব ছিল। আমরা সেই প্রস্তুতিটা কিন্তু জেলায়ও নেইনি, উপজেলায়ও নেইনি, এবং সেখানে একটা উল্লেখযোগ্য দিক ছিল কিন্তু র্যাপিড টেস্টগুলো, যেমন র্যাপিড অ্যান্টিজেন টেস্টটা, সেটা যদি আমরা প্রাথমিক পর্যায়ে উপজেলায় করতে পারতাম, তাহলে আমরা যে কাজটা করতে পারতাম, তাহলে অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে যাদেরকে পজিটিভ পেতাম, তাদের সংস্পর্শে যারা এসছে তাদেরকে কোয়ারেন্টাইনে নিতাম, এবং তাদের আমরা র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করে তাদের মধ্যে থেকে ছেকে আবার তাদেরকে আইসোলেশনে এনে আরটিপিসিআর এর টেস্ট করে তাদেরকে আমরা চিকিৎসা দিতে পারতাম। এইটা হতো রাইট অ্যাপ্রোচ। শুধুমাত্র বর্ডার সিল করেই আমরা এটা ঠেকাতে পারতাম না। আমার মনে হয় যে এখনো যেটা করা উচিত সেটা হলো উপজেলাগুলিকে শক্তিশালী করা, যাতে প্রাথমিক
স্বাস্থ্য সেবাটা সেখানে দেওয়া সম্ভব, এবং পরবর্তীতে প্রয়োজনে রেফার করবে তারা ডিস্ট্রিক্ট হসপিটালে, এবং এইগুলিকে শক্তিশালী করার দরকার আছে। আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, কন্টাক্ট ট্রেসিং ছাড়া আমরা কিন্তু কোনোভাবেই করোনার মোকাবেলা করতে পারবো না। কন্টাক্ট ট্রেসিংটার উপরে গুরুত্ব দিতে হবে, এবং সেটা উপজেলায় উপজেলায় দিতে হবে বা তারও নিচে পর্যায়ে দিতে হবে। ধন্যবাদ। জি, আমরা এই যে নতুন যে দুটো ওয়েভ দেখেছি, সেই ওয়েভের পরিপ্রেক্ষিতে আমরা এপ্রিলের 5 তারিখ থেকে কিন্তু একটা লকডাউন আরোপ করা হয়েছে এবং সেটাকে আরও কঠোর করা হয়েছে সম্প্রতি, এক সপ্তাহ কিছুদিন আগে। তো এই নতুন লকডাউন সম্পর্কে আপনার মূল্যায়ন কি, এবং এটা কেমন চলছে, কেমন হওয়া উচিত, কি বিষয়গুলোকে নজর দেওয়া উচিত, এমফেসিস দেওয়া উচিত? দেখুন, এই কথাটা বারবার আলোচনায় এসছে যে, এবং আমাদের জনগণকে কিন্তু দায়ী করা হয় এটার জন্য। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে জনগণ কোনোভাবেই দায়ী নয়। কি জন্য আমি এটা বলবো, জনগণের সাথে আমরা যে কথাটা বলি কমিউনিটি এনগেজমেন্ট, আপনি জনগণকে এনগেজ করেছেন কিনা এইটার উপরে নির্ভর করে। জনগণকে যতক্ষণ আপনি সম্পৃক্ত করতে না পারবেন ততদিন পর্যন্ত আপনি রাষ্ট্র কিন্তু কোথাও সফলতা আনতে পারবেন না, তাদের কোনো পরিকল্পনা। এবং এই জায়গাটায় রাষ্ট্র সুন্দরভাবে যে কাজটা করতে পেরেছে সেটা আমি বলবো যে কমিউনিকেশনটা, বিশেষ করে কমিউনিকেশন বলতে আমি বলবো জনগণের কাছে এইটা সম্বন্ধে যে প্রচার, কিভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, এটা কিন্তু প্রতিটি মানুষ জানে, এবং জেনে তারা কিন্তু যেই কাজটা হচ্ছে না সেটা হলো জনগণ সম্পৃক্ত হচ্ছে না। এই সম্পৃক্ত না হওয়ার কারণটা হলো এটা রাষ্ট্রের একটা মৌলিক দায়িত্ব ছিল এই সময়, এই দায়িত্বটায় সরকার সফল হতে পারেনি। যেই কারণে আমরা যখনই লকডাউন দিচ্ছি বা স্বাস্থ্যবিধি মানতে বলছি তখন কিন্তু জনগণের সম্পৃক্ততাটা দেখছি না। সুতরাং আমরা এখানে সফলতা আনতে পারছি না। যতক্ষণ পর্যন্ত কমিউনিটি এনগেজমেন্ট বা জনগণের সম্পৃক্ততা না হবে সরকারের কোনো উদ্যোগেই সরকার সফলতা আনতে পারবে। সুতরাং আমি মনে করি সরকারের এই দিকটায় গুরুত্ব দেওয়া উচিত। ধন্যবাদ। আমি একটু সাথে খুব সংক্ষেপে একটু সম্পূরক জানতে চাচ্ছি, এই যে এঙ্গেজমেন্টের কথা আপনি বারবার বলছেন এবং অত্যন্ত জোর দিয়েছেন, এই এঙ্গেজমেন্টের মধ্যে আসলে কাদের আসা উচিত, কাদের সাথে এঙ্গেজড হওয়া উচিত ছিল বলে আপনি মনে করেন? একটু সংক্ষেপে বলতে হবে। জি, এটা কমিউনিটি লিডার্স কারা, কমিউনিটিতে যারা আছেন, নির্বাচিত কমিউনিটি লিডাররাও আছেন। আপনি দেখেন ওয়ার্ড কমিশনাররা আছে, ওয়ার্ড মেম্বাররা আছে, চেয়ারম্যানরা আছেন, এরা কমিউনিটিতে। এবং আপনি একটি থানাতে একজন জনপ্রতিনিধিও পাবেন, পার্লামেন্ট মেম্বারও পাবেন। ইনারা প্রাথমিকভাবে আমি মনে করব যে জনগণের প্রতিনিধিত্ব করেন। এরপরে সমাজের বেশ কিছু ব্যক্তিত্ব থাকেন। প্রতিটি ওয়ার্ড আপনি যদি যান সেখানে বেশ কিছু মসজিদ থাকে, সেখানে স্কুল থাকে, অনেক জায়গায় কলেজও থাকে। এই সমস্ত জায়গায় যারা নাকি সম্মানীয় ব্যক্তিত্বরা আছেন, যাদের ইনফ্লুয়েন্স আছে সমাজে, এদেরকে কিন্তু আপনাকে সম্পৃক্ত করতে হবে। পাশাপাশি ইয়াং জেনারেশনের যারা আছেন তাদেরকে ভলান্টিয়ার হিসাবে নিতে পারেন, এবং এদেরকে সম্পৃক্ত করে ইয়াং জেনারেশন এবং সিনিয়র যারা নাকি মুরব্বী ধরনের আছে তাদেরকে সম্পৃক্ত করে যদি পাশাপাশি জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে যদি এটা ওয়ার্ডে ওয়ার্ডে করা যেত, ইউনিয়নে ইউনিয়ন করা যেত, উপজেলায় উপজেলায় করা যেত, তাহলে জনসম্পৃক্ততাটা হতো এবং সফলতা আনতে পারতাম আমরা। অনেক ধন্যবাদ স্যার। আমরা একটা বিরতি নিব, তারপরে আবারও ফিরে আসব। সুপ্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানে আরেকটি বিরতি নেওয়ার সময় হয়ে গেল। আমাদের সাথেই থাকুন, আমরা একটু পরে ফিরে আসছি। দর্শক, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আবারও আমরা ফিরে এলাম আমাদের অনুষ্ঠানে, ফিরে যাচ্ছি আলাপচারিতায়। স্যার, আপনার সাথে আমরা কথা বলছিলাম কোভিড-19 অতিমারির যেই ম্যানেজমেন্ট, অর্থাৎ এটার ব্যবস্থাপনা সংক্রান্ত যে বিষয়টা, পাবলিক হেলথ বিষয়ক যে আলোচনা, সেটি নিয়ে আমরা কথা বলছিলাম। আমরা জানি যে আপনি একসময় ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ যেটা আছে আমাদের দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, তার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন, এবং এই প্রতিষ্ঠানটি একসময় কিন্তু নিজেই টিকা উৎপাদন করতো, এবং তার শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশের বাইরেও সে টিকা রপ্তানি করতো। কোভিড-19 অতিমারির একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হচ্ছে টিকা, যেটা বর্তমানে আবার শুরু হয়েছে, কিন্তু মাঝখানে কিন্তু এটা অনেকটা স্লোথ হয়ে গিয়েছিল, বন্ধ হয়ে গিয়েছিল। এই যে টিকার ব্যবস্থাপনা এবং টিকার যেই সার্বিক পরিস্থিতি, সেটাকে আপনি কিভাবে দেখেন এবং এই বিষয়ে আপনার কোনো পরামর্শ আছে কিনা? ধন্যবাদ আপনাকে। আমাদেরকে মনে রাখতে হবে যে টিকার একটা সংকট সারা বিশ্বব্যাপী আছে,
পাশাপাশি একটা ভ্যাকসিন ডিপ্লোমেসি বলেও একটা কথা আছে, এবং সেখানে ব্রেক্সিটে যে একটা ইস্যু আছে যেটা নিয়ে কিন্তু ইউরোপের মধ্যেও কিন্তু একটা সংঘাত আছে। আমি যে কথাটা বলে টিকার বিষয়টায় আলোচনায় আসব, সেটা হলো আমাদেরকে প্রথমেই মনে রাখতে হবে যে আমরা একটা মহামারীতে আছি এবং এইটা একটা পাবলিক হেলথ ইস্যু, এবং এইটা পাবলিক হেলথ পার্সপেক্টিভে দেখতে হবে। 2, 3 নম্বরটা হলো এটার ম্যানেজমেন্টটা হবে অন দ্য বেসিস অফ পাবলিক হেলথ প্রিন্সিপল। এখন আমাদের দেশের আপনি যে প্রতিষ্ঠানটির কথা বললেন, ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ, এইটা শুধু ভ্যাকসিন না, এটা সেরামও তৈরি করতো। আপনি আশ্চর্য হয়ে যাবেন যে আজকে যেখানে আপনি নিপসম দেখছেন, আছে যে টিকা কার্যক্রম চলছে যেখান থেকে, আজকে সেন্টার ফর মেডিকেল এডুকেশন যেখানে দেখছেন আপনি, আরো ইনস্টিটিউট, ইভেন আইসিডিডিআরবি দেখছেন, এইগুলি সব কিন্তু একটি ইনস্টিটিউটের, এই ইনস্টিটিউট অফ পাবলিক হেলথের ছিল, এবং সেটা মহাখালী থেকে শুরু করে আপনি সেই গুলশান পর্যন্ত যেতে পারেন, এতটাকে জায়গা জুড়ে এটা ছিল। এবং আপনি আশ্চর্য হয়ে যাবেন, এখানে সেরাম তৈরি হতো, অ্যান্টি স্নেক ভেনাম, এবং সেটার জন্য 20টার উপরে ঘোড়া ছিল, ঘোড়া দৌড়ের সেখানে মাঠ ছিল। এখন এটা বলে আমি যে জায়গাটায় আসতে চাচ্ছি, সৌভাগ্যক্রমে বা দুর্ভাগ্যক্রমে আমি সেখানে পরিচালক ছিলাম, এবং এইটা আমি এটার ক্রমাবনতি দেখেছি। এইটা যে অল্প সময়ের ভিতরে আমি যেটা দেখেছি, এইরকম একটি এশিয়ার বলবো আমি একটা নামকরা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানটি আজকে কি পর্যায়ে আছে। এখন টিকা প্রস্তুতির ব্যাপারে আমি প্রথম থেকেই একটা পরামর্শ রেখেছি, সেটা হলো যে পাবলিক হেলথকে গুরুত্ব দিতে হবে, এবং জনস্বাস্থ্যকে গুরুত্ব দিতে হলে এই প্রতিষ্ঠানটিকে গুরুত্ব দিতে হবে, এবং এই প্রতিষ্ঠানটিকে, এবং নিপসম অবশ্যই, এবং ইনস্টিটিউট যেহেতু এইখানেও কিন্তু প্রশিক্ষণের ব্যাপারই ছিল, সুতরাং এই প্রতিষ্ঠানটাকে আবার রিভাইভ করা যায় কিনা, এটাকে নতুন করে আবার এটাকে দাঁড় করানো যায় কিনা, এবং এইখান থেকে আবার টিকা প্রস্তুত করা যায় কিনা, এইটা আমার মনে হয় ভেবেচিন্তে দেখার বিষয় নয়, সিদ্ধান্ত নেওয়ার বিষয়। সরকার আমার মনে হয় এই প্রতিষ্ঠানটাকেই সরকারি টিকা প্রতিষ্ঠান হিসাবে আবার স্ট্রেংথেন করে শুরু করবে। স্যার, আপনি পাবলিক হেলথ এর কথা বারবার বলেছেন, কিন্তু বাংলাদেশের পাবলিক হেলথ সিস্টেমকে স্ট্রেংথেন করার জন্য কি ধরনের রিফর্ম করা দরকার, কি ধরনের পরিবর্তন আনা দরকার, একটু সংক্ষেপে বলতে হবে, আমাদের সময় খুব কম আছে হাতে। প্রথম কথা হলো যে আমাদের দেশের সম্পদ সীমিত। আমি এটাকে কোনো সময় পুয়ার বলতে আমি হতভাগা দেশ বলি বাংলাদেশটাকে, গরিব দেশ নয়, কিন্তু আমার যা সম্পদ আছে সেটা সুষ্ঠু ব্যবস্থাপনাটা হচ্ছে না। এখানে দুর্নীতি হচ্ছে, অপচয় হচ্ছে, অর্থ ব্যবহারে অদক্ষতা আছে। এই সমস্ত কারণে আমরা জুডিশিয়ালি যেই অর্থটা পাই সেটা ব্যয় করতে পারি না, এবং এইটা ব্যয় করতে যদি আমরা পারি, এবং সেখানে যদি প্রায়োরিটাইজ করি আমরা যে আমাদেরকে চিকিৎসা নয়, যাতে রোগ না হয় আমাদের, এটাই পাবলিক হেলথ, এবং এই কাজটার উপরে যদি প্রাধান্য দেই, তাহলে পাবলিক হেলথ অ্যাপ্রোচ যদি আমরা নেই, তাহলে আমাদের ব্যয় কঞ্চন হবে, এবং এইটাই আমাদের রাইট অ্যাপ্রোচ হতে হবে। এবং অবশ্যই সেটা আমি যেটা বললাম যে জুডিশিয়ালি আমার অর্থটাকে ব্যয় করতে হলে এর কোনো বিকল্প নেই, কারণ আমরা হাসপাতাল করে ডাক্তার বানিয়ে আমরা যদি মনে করি এই স্বাস্থ্য সমস্যার সমাধান করব, সেটা সঠিক হবে না। অর্থাৎ একটা সম্পূর্ণ জনস্বাস্থ্য ভিত্তিক একটা অ্যাপ্রোচ আমাদেরকে নিতে হবে। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের অনুষ্ঠান শেষ পর্যায়ে এসে গিয়েছে। আমাদের আরও হয়তো আলোচনার সুযোগ ছিল, ভবিষ্যতে আমরা সেই আলোচনায় হয়তো আবারও আপনার সাথে সংযুক্ত হব। দর্শক, আমাদের অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছে। আমাদের নীতি নির্ধারকদের জন্য আজকে চমৎকার কিছু পরামর্শ ছিল। আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা, সেটি কেবলমাত্র চিকিৎসা ব্যবস্থা নয়, স্বাস্থ্য মানুষের অধিকার, স্বাস্থ্যের সাথে জনস্বাস্থ্যের অর্থাৎ জনমানুষের স্বাস্থ্যের, অর্থাৎ আমরা যেন অসুস্থ হয়ে না পড়ি, সেই প্রতিরোধমূলক একটি ব্যবস্থার গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে, এবং সেই ভূমিকার দিকে আমাদেরকে তাকাতে হবে। আমাদের জনস্বাস্থ্য ব্যবস্থাকে উন্নয়ন করতে হবে, তাহলেই আমাদের সার্বিক স্বাস্থ্যের উন্নয়ন ঘটবে। এরকম একটি উন্নত স্বাস্থ্যের বাংলাদেশ আমরা আমাদের ভবিষ্যতে দেখতে চাই। সেই প্রত্যাশা রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুক, ভালো থাকুক বাংলাদেশ।